নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আমরা আমাদের শুক্রের সিরিজকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে আজকে আলোচনা করব বৃশ্চিক লগ্ন ও বৃশ্চিক রাশি সাপেক্ষে 12টি ঘরে শুক্রের অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। এবং আমরা এটাও জানি যে বৃশ্চিক লগ্ন সাপেক্ষে শুক্র হয় কিন্তু সপ্তমপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি, অর্থাৎ দাম্পত্য এবং ব্যয় ঘরের অধিপতি। তো সেই সাপেক্ষে যদি বিচার করা হয়, বৃশ্চিক লগ্ন সাপেক্ষে কিন্তু শুক্র সর্বোচ্চ পজিটিভ গ্রহ নয়, বা এক কথায় বলা যেতে পারে সে কিন্তু মারক গ্রহ। তাহলে সেই হিসাবে যাদের বৃশ্চিক লগ্ন, যারা শুক্রের মহারত্ন ডায়মন্ড বা বলতে পারেন ওপাল বা জারকান যারা ধারণ করে আছেন, শুক্রের অবস্থানের উপর ভিত্তি করে কোন কোন কন্ডিশনে শুক্র থাকলে আপনারা সর্বোচ্চ পজিটিভ ফলাফল পাচ্ছেন ডায়মন্ড থেকে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। বা এক কথায় বলতে পারেন কাদের কাদের ডায়মন্ড পড়াটা উচিত নয় বৃশ্চিক লগ্ন সাপেক্ষে, সেই বিষয়টা নিয়েও কিন্তু বিস্তারিতভাবে আলোচনা হবে। তো আমাদের এই শুক্রের সিরিজ অবশ্যই পরবর্তীতে মীন লগ্ন মীন রাশি অবধি যাবে। তো যারা পরস্পর ভিডিওগুলো দেখতে চাইছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখে নিয়েছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বৃশ্চিক লগ্ন সাপেক্ষে শুক্রের অবস্থান নিয়ে। তাহলে বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি যাদের, প্রত্যেকেই কিন্তু এই ভিডিওটা সমানভাবে দেখতে পারেন, কিন্তু যখনই রত্ন ধারণের বিষয় আসবে তখন কিন্তু শুধুমাত্র বৃশ্চিক লগ্নের মানুষরাই কিন্তু সেটায় প্রাধান্য দেবেন, না হলে কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা এখানে প্রাধান্য দিতে আসবেন না, কেননা রত্ন শুধুমাত্র লগ্ন ভিত্তিকই ধারণ করা হয়ে থাকে। তো এখন আমাদের ভিডিও শুরু হবে। আমরা জানি যে বৃশ্চিক লগ্ন হচ্ছে মঙ্গলের একটা লগ্ন বা রাশি, এবং এটা একটি জলতত্ত্বের ঘর বা জলতত্ত্বের রাশি। তো সেই ক্ষেত্রে আমরা আজকে আলোচনা করছি শুক্রকে নিয়ে, যে কিনা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির সাপেক্ষে পেয়েছে সপ্তম ঘর এবং দ্বাদশ ঘর। অর্থাৎ সপ্তম ঘর মানে আমরা জানি আমাদের দাম্পত্য, আমাদের ব্যবসা, আমাদের রোজকার জীবনযাপন, এবং দ্বাদশ ঘর হচ্ছে আমাদের ব্যয়, জেল যাত্রা, শয্যাসুখ সব রকম দিক থেকে কিন্তু, এবং বিদেশ যাত্রাও কিন্তু দ্বাদশ ঘর থেকে দেখা হয়। তো অতএব সেই হিসাবে যদি আমরা দেখি, বৃশ্চিক লগ্ন সাপেক্ষে শুক্র কিন্তু সর্বদা পজিটিভ গ্রহ নয়, যেটা প্রথমেই বলেছি, সে কিন্তু মারক গ্রহ হয়। তাহলে সেই হিসাবে শুক্রের অবস্থান আমাদেরকে কীরকম ফলাফল দিতে পারে 12টি করে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা শুরু হবে। তাহলে প্রথমেই যদি আমরা দেখি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির মানুষরা মঙ্গলের রাশি অথচ জলতত্ত্বের ঘর, তাহলে সেই ক্ষেত্রে এদের সব থেকে বেশি করে মুড সুইং হয়, এবং এরা কিন্তু একটু জেদি হয়, বা রাগের জায়গাটাও থাকে, খুব তাড়াতাড়ি রেগে যাওয়া এবং খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাওয়া এই বিষয়টাও থাকে। নিজের দরকারে মানুষের কীভাবে, মানুষকে কোনো না কোনো দিক থেকে এটা খারাপ লাগলো সত্যি, যে মানুষকে কীভাবে ব্যবহার করে তাতে কাজ বার করে নিতে হয়, সেই বিষয়টা কিন্তু এদের মধ্যে ভীষণভাবে থাকে। তো এখন যদি আমরা সেই সাপেক্ষে শুক্রের অবস্থান নিয়ে আলোচনাটা শুরু করি, বৃশ্চিক লগ্ন বা ফার্স্ট হাউসে যদি এখানে শুক্র অবস্থান করে, তাহলে কীরকম ফলাফল দেবে শুক্র? শুক্র হচ্ছে দাম্পত্য কারক এবং অবশ্যই কিন্তু দ্বাদশ ঘরের অধিপতি। এবার দ্বাদশ ঘর এবং দাম্পত্য কারকের অধিপতি শুক্র লগ্নে অবস্থানের আগে আমাদেরকে একটা বিষয় দেখে নিতে হবে। শুক্র যেহেতু শখ, শৌখিনতা, সৌন্দর্য, ঐশ্বর্যের প্রতি, সেই ক্ষেত্রে কিন্তু শুক্র লগ্নে অবস্থান করবে মানে সে কিন্তু যথেষ্ট অ্যাট্রাকটিভ পার্সোনালিটির হবে, এবং তার মধ্যে কিন্তু যথেষ্ট পজিটিভ একটা ইম্প্যাক্ট সবসময় থাকবে, তাকে দেখতে কিন্তু খুব সুন্দর হবে। এবং যদি আমরা সেই সাপেক্ষে দেখি, এখানে একটা বিষয় প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে, যেহেতু শুক্র এই জন্ম বা এই লগ্ন সাপেক্ষে কারক গ্রহ নয়, তাহলে আমাদের প্রত্যেকটা ঘর সাপেক্ষে শুক্রের কিন্তু তাৎকালিক মিত্রতা দেখতে হবে। শুক্র যেহেতু মঙ্গলের ঘরে বসে আছে, এখানে শুক্র কতটা পজিটিভ ফলাফল দেবে সেটা কিন্তু শুক্রের সাথে মঙ্গলের তাৎকালিক মিত্রতার উপর অনেকটা ডিপেন্ড করবে। এখন যদি তাৎকালিক মিত্রতার বিষয়টা আমরা দেখি, তাহলে প্রত্যেকটা ভিডিওতেই বলে এসেছি, শুক্র যেই ঘরে বসবে সেই ঘরের পরবর্তী 3টে ঘর এবং তার আগে 3টে ঘরে যদি সেই ঘরের অধিপতি থাকে, এখানে এক্সাম্পল যদি আমরা মঙ্গলকে নিয়ে দিই, তাহলে শুক্র যদি লগ্নে অবস্থান করে আর মঙ্গল যদি এখানে কোনো রকমভাবে ধনু, মকর বা কুম্ভ থাকে, বা তুলাতে বা কন্যাতে বা সিংহতে থাকে, তাহলে সেক্ষেত্রে শুক্রের সাথে মঙ্গলের তাৎকালিক মিত্রতার সম্পর্ক হচ্ছে, তখন শুক্র কিন্তু এই ঘরে মিত্র সমান ফলাফল দেবে, সে কিন্তু আর কারক হয়ে যাবে এই লগ্ন সাপেক্ষে, তাহলে সেক্ষেত্রে সে পূর্ণ পজিটিভ ফলাফল দেবে। এখন বিষয় হচ্ছে, যেহেতু দাম্পত্য এবং দ্বাদশ ঘরের অধিপতি লগ্নে অবস্থান করবে, তার ক্ষেত্রে তার পজিটিভ পার্সোনালিটির জন্য সে কিন্তু যথেষ্ট বিপরীত লিঙ্গের প্রতি খুব বেশি আকৃষ্ট হয়ে যাবে, কেন তার মধ্যে সেই সৌন্দর্যতা থাকবে। এখন যদি সে তাৎকালিক শত্রুতায় শুক্র থাকে, সেই তার চাহিদাটা কিন্তু তাকে নেগেটিভ পথে নিয়ে যেতে পারে, সে নেগেটিভ পথেও যাবে এবং সেটাকে ব্যক্ত করবে, তার দ্বারা কিন্তু তার জীবনে বারংবার একাধিক নারী বা একাধিক পুরুষ আসার চান্সেস বেড়ে যাবে। আলটিমেটলি সে কিন্তু কোনো কিছুতে সেটেল হতে পারবে না। যদি তাৎকালিক মিত্রতাতে থাকে, এই সৌন্দর্যের জন্যই কিন্তু সেক্ষেত্রে সেই জাতক বা জাতিকা তার কিন্তু পার্টনার বা বিপরীত লিঙ্গ দ্বারা খুব সহজে কিন্তু সহযোগিতা পাবে এবং জীবনে যথেষ্ট উন্নতিও করতে পারবে। এবং এখান থেকে সপ্তম দৃষ্টি যখনই সপ্তম স্থানে পড়বে, দাম্পত্যর ঘরে পড়বে, সেই দিক থেকে কিন্তু তার দাম্পত্য সুখ যথেষ্ট পজিটিভ এখানে শুক্র নিয়ে চলে আসবে। তো এই দিক থেকে যদি আমরা দেখতে পারি,
লগ্নে অবস্থান কিন্তু খুব একটা নেগেটিভ আমরা ধরবো না, তবু দ্বাদশপতির লগ্নে অবস্থান অনেকাংশে যদি তাৎকালিক শত্রুতা হয়ে যায়, জন্মস্থান থেকে দূরে থাকার যোগও কিন্তু অনেকাংশে করে দিতে পারে, বা জন্মস্থান থেকে দূরে গিয়ে বিয়ে করার যোগও কিন্তু হতে পারে। এই ক্ষেত্রে এইটাও আপনাদেরকে দেখে নিতে হবে। তার পরবর্তী যদি দ্বিতীয় স্থানে থাকে শুক্র, দ্বাদশ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি দ্বিতীয় স্থান, দ্বিতীয় স্থান হচ্ছে আমাদের ধনস্থান। তাহলে ধনস্থানে দ্বাদশপতির অবস্থান কিন্তু এটা একটা নেগেটিভ। কেন? ব্যয়ের অধিপতি যখনই আমাদের আয়ের বা আমাদের বলতে পারেন সেভিংসের ঘরে আসবে, সেখানে কিন্তু অর্থনাশের যোগ তৈরি হয়। এবার সেটা কতটা নেগেটিভ হবে সেটা আমাদেরকে বিচার করতে গেলে প্রথমেই দেখে নিতে হবে যে বৃহস্পতির সাথে সে তাৎকালিক মিত্রতায় বসে আছে কিনা। ঠিক আছে, তাহলে বৃহস্পতির সাথে তাৎকালিক মিত্রতার সূত্র সেম থাকবে। বৃহস্পতি পরের 3টে ঘর বা আগের 3টে ঘরে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তাৎকালিক মিত্রতার সম্পর্ক হচ্ছে, সেক্ষেত্রে শুক্র খুব একটা নেগেটিভ ফলাফল দেবে না। যদি তাৎকালিক শত্রুতার সম্পর্ক চলে আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ধননাশ যোগ তৈরি হচ্ছে দ্বাদশপতির দ্বিতীয় অবস্থান। তো এই বিষয়টা আপনাদেরকে খুব পজিটিভলি বুঝতে হবে। তবে যদি আমরা সাধারণ ফলাফলে যাই, শুক্রের দ্বিতীয় স্থানে অবস্থান জাতক বা জাতিকা যেই হোক না কেন, তার কিন্তু কথা বলার ক্ষমতা অসাধারণ হবে। তার কথার মধ্যে একটা যথেষ্ট পজিটিভ বলতে পারেন অমৃত সমান তার কথাবার্তা হবে। যদি শুক্র খুব পজিটিভলি বসে থাকে, সে তার কথা বলার মাধ্যমে মানুষকে মুগ্ধ করে ফেলবে। তাহলে এই জিনিসটা, সেই গুণটা কিন্তু তার মধ্যে অবশ্যই থাকবে। কিন্তু বিষয় হচ্ছে যদি তাৎকালিক শত্রুতা থাকে, এখানে প্রবলেমের জায়গা আসবে। বিবাহের পরে দেখা যাবে তার কিন্তু আত্মীয় স্বজন ক্রমে আস্তে আস্তে কমে যাচ্ছে। এই বিষয়টা কিন্তু সমস্যাদায়ক। এবং এখান থেকে যেহেতু সপ্তম দৃষ্টি অষ্টম স্থানে দেবে, দ্বাদশপতি এবং সপ্তমপতির অষ্টমের দৃষ্টি বিবাহের পরে কিন্তু সেক্ষেত্রে দেখা যায় তার পার্টনারের হেলথ ইস্যু চলে আসতে পারে, বা বিবাহের পর তার জীবনে কিন্তু কিছু ক্ষেত্রে বাধাও আসতে পারে যদি তাৎকালিক শত্রুতায় চলে আসে। তো এই বিষয়টা আপনাদেরকে দেখেই আমি রত্নের বিষয়টা কিন্তু সর্বলাস্টে আলোচনা করব। তার পরবর্তী তৃতীয় স্থানে থাকে শুক্র, সপ্তমপতি এবং দ্বাদশপতি তৃতীয় অর্থাৎ পরিশ্রমের ঘরে যখনই অবস্থান করবে, এই বিষয়টা দেখা গেছে যে তাদের থেকে অনেকটা কম বয়সী পার্টনারের সাথে বিয়ে হওয়ার যোগ থাকে। আমি এটা 100% ক্ষেত্রে প্রযোজ্য বলবো না, তবু বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা গেছে তাদের তরুণ যারা ভাই বা বোন আছে, তাদের কোনো পরিচিতির সাথে এদের বিয়ে হওয়ার যোগটা বিশেষত দেখা যায়। এবং এইটাও বলবো যে বিবাহের পরে কিন্তু এরা যথেষ্ট পরিশ্রমী হয়, এবং পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্যর সব রকম দিক থেকে তারা উন্নতি করতে পারে। কেননা তৃতীয় স্থান থেকে শুক্র তখন সপ্তম দৃষ্টি নবমে দেবে, এবং যেহেতু নবমের সাথে দ্বাদশের একটা কানেকশন হচ্ছে, প্লাস সপ্তমের কানেকশন হচ্ছে, বিবাহের পর যদি এরা যৌথভাবে বিজনেস করে বা বাইরের কোনো মানে বাইরের দেশের সাথে যদি কোনো বিজনেসের লিঙ্ক আপ করতে পারে, সেক্ষেত্রেও কিন্তু তারা ভীষণ সাফল্য পেয়ে থাকে। এইখানে তাৎকালিক মিত্রতা দেখার দরকার নেই, কেন শুক্র আর শনি একে অপরের মিত্র হয়, সেক্ষেত্রে এই বিষয়টা আসছে না। তৃতীয় অবস্থান খারাপ আমরা ধরবো না। এখন বিষয় হচ্ছে কি, যদি কোনো রকমভাবে শুক্র তৃতীয় স্থানে বক্রি হয়ে যায়, যদি কোনো গ্রহ মিত্র ক্ষেত্রে স্বক্ষেত্রে বক্রি হয়, সে কিন্তু নেগেটিভ ফলাফল দেবে। যদি এখানে বক্রি হয়ে যায়, সেক্ষেত্রে দাম্পত্য সুখে নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসবে। যদি অস্ত বা মৃত হয়ে যায়, সেক্ষেত্রেও দাম্পত্য সুখে নেগেটিভিটি চলে আসবে, কারণ দাম্পত্যের কারক গ্রহ। তার পরবর্তী যদি চতুর্থ স্থানে থাকে শুক্র, এখানে সপ্তমপতির চতুর্থ স্থানে অবস্থান, এইটুখানি আমরা বুঝতে পারছি যে দাম্পত্যের জীবনের অধিপতি যখন চতুর্থ বা সুখের ঘরে বসবে, তার জীবনের কিন্তু একটা চাহিদা থাকবে যে তার কিন্তু একটাই প্রায়োরিটি, তার জন্য বিবাহিত জীবন ভালো হয়। তার এক্সপেকটেশনটা ভীষণ হিউজ হয়ে যায়। এই বিষয়টা আমি কিছুটা কন্ট্রোল করতে বলবো। যদি শুক্রের দশা বা মহাদশা পেয়ে যায়, তারা কিন্তু খুব তাড়াহুড়ো করে, তাদের তাড়াতাড়ি বিয়ের যোগ তৈরি হয়ে যায়। এই ক্ষেত্রে কিছুটা প্রবলেম দিতে পারে। আমি বলবো ধৈর্য ধরুন। যদি শনি ঠিকঠাক অবস্থাতে থাকে আর শুক্র যদি এখানে বক্রি না হয়, শুক্র যদি একদম ঠিকঠাকভাবে থাকে বা শনিদৃষ্ট বা রাহুদৃষ্ট না হয় বা কেতুযুক্ত না হয়, তাহলে আমি বলবো আপনাদের বিবাহের পরে কিন্তু যথেষ্ট সুখ আপনারা অর্জন করবেন। বাড়ি গাড়ি সব কিছুর যোগ কিন্তু শুক্র এখানে তৈরি করবে, সব রকম দিক থেকে পজিটিভ। এবং এইখান থেকে সপ্তম দৃষ্টি দশমে পড়ার জন্য সেম বিষয়, আপনাদের কর্মের জায়গা, আপনাদের ব্যবসার জায়গা যথেষ্ট ভরে তুলবে এখানে শুক্রের দৃষ্টি। যেহেতু সপ্তমপতি চতুর্থ স্থানে বসে দশম ঘরকে দেখছে, আপনারা যে কোনো শৌখিন বিজনেস করতে পারেন। গাড়ির বিজনেস এক্ষেত্রে ভীষণ ভালোভাবে চলে, এইটাও দেখা গেছে। কিন্তু তার পরবর্তী যদি পঞ্চম স্থানে থাকে শুক্র, এখানে উচ্চ হয় আমরা জানি মীন রাশিতে, কিন্তু বৃহস্পতির সাথে তাৎকালিক মিত্রতা দেখতে হবে। যদি বৃহস্পতির সাথে তাৎকালিক মিত্রতা থাকে, তাহলে প্রথমেই পঞ্চম সপ্তম কানেকশনে প্রেম বিবাহের যোগ তৈরি করে দেয়। এবং সপ্তমপতি দ্বাদশপতির পঞ্চমে অবস্থান এডুকেশন সূত্রে কিন্তু বাইরে গিয়ে পড়াশোনার যোগও কিন্তু তৈরি করে দেয়। সন্তান সুখের জন্য পঞ্চমে শুক্রের এই অবস্থান ভালো। তাৎকালিক মিত্রতায় থাকলে সর্বোচ্চ পজিটিভ ফলাফল কিন্তু শুক্র এখানে দেবে। কিন্তু যদি তাৎকালিক শত্রুতা হয়ে যায়, এই ফলাফলে কিন্তু তারতম্য চলে আসবে। যদি কোনো রকমভাবে বক্রি হয়ে যায় শুক্র, এখানে সর্বোচ্চ নেগেটিভ ফলাফল। সব রকম দিক থেকে সমস্যা, দাম্পত্য সুখের সমস্যা, সন্তান লাভের সমস্যা, এডুকেশনের সমস্যা, সব রকম দিক থেকে প্রবলেম কিন্তু এখানে শুক্র দেবে। এবং সপ্তম দৃষ্টি যেহেতু একাদশ স্থানে পড়বে, যদিও এখানে নিচস্থ স্থানে দৃষ্টি পড়বে, তবু বলবো শুক্র যদি তাৎকালিক মিত্রতা থাকে এবং যদি বক্রি না হয়, আমি বলবো এই দৃষ্টি যথেষ্ট ভালো। একাধিক সোর্স অফ ইনকামের জায়গা তৈরি করবে। জাতক যথেষ্ট বলতে পারেন কোনো না কোনো দিক থেকে ব্র্যান্ডেড জিনিসের প্রতি তার ইন্টারেস্ট বেশি করে থাকবে, সবসময় শখ শৌখিনতার সাথে সে জড়িত থাকবে। এরকম কর্ম করলে সে কিন্তু সাফল্য পাবে। আর
যদি তাৎকালিক শত্রুতা চলে আসে তার অধিক চাহিদা কিন্তু তাকে জীবনে অনেক কিছু নষ্টের দিকে নিয়ে যেতে পারে। যেহেতু দ্বাদশপতি পঞ্চম স্থানে বসছে, কোনো অংশে কিন্তু যদি বক্রি হয়ে যায় পেটের সমস্যার জন্য তাদের কিন্তু হসপিটাল খাতে ভীষণ ব্যয় হতে পারে, এইটাও একটা প্রবলেমের জায়গা কিন্তু চলে আসতে পারে। তার পরবর্তী যদি ষষ্ঠ স্থানে থাকে শুক্র, এখানে বিপরীত রাজযোগের কিন্তু একটা সূত্র চলে আসছে। কেননা যখনই বিপরীত রাজযোগের সূত্রটা কি, যখনই যে কোনো জন্মছকে ষষ্ঠপতি, অষ্টমপতি এবং দ্বাদশপতি যদি এই তিনটে ঘরের মধ্যে কোনো জায়গায় বসে যায়, ধরুন সাপোজ এখানে দ্বাদশপতি ষষ্ঠ স্থানে বসছে, সেখানেও কিন্তু বিপরীত রাজযোগ হচ্ছে। এবার বিপরীত রাজযোগের মানেটা কি, যে আপনাদেরকে সর্বোচ্চ নেগেটিভ দিকে নিয়ে গিয়ে তবে পজিটিভ ইম্প্যাক্টটা দেবে। আপনাদেরকে প্রথমে কিন্তু নেগেটিভ জায়গাটাকে সইতে হবে, তারপরেই আপনারা পজিটিভ জায়গাটা পাবেন। মানে এক কথায় দড়ি ছিঁড়তে ছিঁড়তে আগে নতুন একটা হাত পেয়ে গেলেন, এরকম একটা সিচুয়েশন কিন্তু ক্রিয়েট করতে পারে যদি বিপরীত রাজযোগ হয়। বিপরীত রাজযোগটাকে নেগেটিভ ধরা হয় না, খুব পজিটিভ ধরা হয়। শুক্র যদি ষষ্ঠে অবস্থান করে আর মঙ্গল যদি স্ট্রং অবস্থাতে কেন্দ্র ত্রিকোণে থাকে এবং ডিগ্রিগতভাবে স্ট্রং থাকে, তখনই কিন্তু বিপরীত রাজযোগ হবে। কিন্তু সমস্যা একটা, তা বিপরীত রাজযোগ হলেও যেহেতু দাম্পত্য ঘরের অধিপতি ষষ্ঠ স্থানে বসছে, এদিক থেকে কিন্তু বিপরীত রাজযোগ হলেও আপনাদের পার্টনারের হেলথ ইস্যু নিয়ে আপনাদেরকে ভুগতে হবে। তবে ষষ্ঠে শুক্রের অবস্থান বিপরীত রাজযোগ যদি হয়ে যায়, আমি এক্ষেত্রে বলবো যে কোনো চ্যালেঞ্জিংমূলক কর্মের সাথে যুক্ত হলে শুক্র এখানে ভীষণ সাফল্য দেবে। আর মঙ্গলের সাথে তাৎকালিক মিত্রতায় যদি বসে যায়, সেখানেও কিন্তু শুক্রের অবস্থান ভীষণ সাফল্য দেবে। এবং শুক্রের এই দৃষ্টি যেহেতু নিজের ঘরে দৃষ্টি পড়ছে, এই দিক থেকে বলবো কিছুটা ভোগ বিলাসের প্রতি আপনাদেরকে কন্ট্রোলে আসতে হবে, না হলে কিন্তু প্রবলেম দিয়ে দেবে। কারণ দ্বাদশ স্থানে যখনই ষষ্ঠ স্থান থেকে দৃষ্টি দেবে, আপনাদের কিন্তু দেনা বৃদ্ধি করে দিতে পারে। দেখা গেল যে আপনারা বিয়ের জন্য এরকম একটা দেনা করেছেন, সেই বিয়ের দেনাটাকে শোধ করতে করতে আপনাদের জীবনের অর্ধেক টাইম কেটে গেল। এরকম ধরনের প্রবলেমও কিন্তু শুক্র ষষ্ঠ স্থানে থেকে দিতে পারে। যদি মোদ্দা ব্যাপারে আমরা বলি, খুব একটা পজিটিভ চোখে দেখা হবে না শুক্রের এই ষষ্ঠ অবস্থান, এটাকে নেগেটিভই ধরে নিতে হবে আপনাদেরকে। তার পরবর্তী যদি সপ্তম স্থানে থাকে শুক্র, সপ্তম ঘরের অধিপতি সপ্তম স্থানে থাকা মানে এটা কিন্তু মালব্য নামক রাজ্য হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু খারাপ আমি কোনো রকম দিক থেকে বলবো না। শুক্রের সপ্তমে অবস্থান একটাই বিষয়, কেন সেম শুক্র সপ্তম দৃষ্টিতে আপনাদেরকে লগ্নকে দেখবে। দাম্পত্য সুখের জন্য ভালো এবং খারাপ দুটোই, আপনাদের এক্সপেকটেশন রাখলে হবে না। যদি এক্সপেকটেশন রাখেন, আপনারা যদি আপনার পার্টনার এইরকম হওয়া উচিত, সেরকম হওয়া উচিত, ও কি বললো ওর মতো হও, এর মতো হও, যদি এরকম ধরনের গুণ আপনাদের মধ্যে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু শুক্র এখানে ভীষণ নেগেটিভ ফলাফল দিয়ে দেবে আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে। তখন উল্টে কিন্তু ডিভোর্সেরও যোগ তৈরি হয়ে যেতে পারে, যেহেতু সপ্তম ঘরের অধিপতি যে দ্বাদশ ঘরের অধিপতিও সে, এবং সেই ডিভোর্সের মাধ্যমে অধিক পরিমাণে ব্যয় এবং জেল যাত্রা অবধি কিন্তু হয়ে যেতে পারে, যদি ভীষণভাবে আপনারা এই বিষয়টাকে এক্সপেকটেশনের মধ্যে নিয়ে চলে আসেন। আমি বলবো খুব সহজ সরলভাবে যদি যার সাথে বিয়ে হচ্ছে তাকে নিয়ে নিজের মতো করে মানিয়ে নিয়ে যদি চলতে পারেন, তাহলে আমি বলবো ভীষণ ভালো। কেন এই বিষয়টা হয় না, আমি বারবার বলবো এই কন্ট্রোলটা আপনাদেরকে শিখতে হবে। কেননা সপ্তম থেকে যখন লগ্নে দৃষ্টি দেবে, আপনাদেরকেও দেখতে খুব সুন্দর হবে এবং আপনাদের পার্সোনালিটি খুব ভালো হবে। সেক্ষেত্রে আপনাদের এক্সপেকটেশন হাই হবে, কিন্তু সেই এক্সপেকটেশন হাই হলেই তখনই কিন্তু প্রবলেম দেবে শুক্রের এই অবস্থানে। এবার শুক্র যদি এখানে অস্ত হয়ে যায় বা বক্রি হয়ে যায়, সেটা কিন্তু মারাত্মক নেগেটিভ হয়ে যাচ্ছে। সেখানে দাম্পত্য সুখের জন্য ভীষণ বাধা। আমি বলেই দিয়েছি, মিত্র ক্ষেত্রে বা স্বক্ষেত্রে কোনো গ্রহ যদি বক্রি হয়, সে কিন্তু নিচস্থ সমান ফলাফল দেবে, অতএব সেটা ভীষণ নেগেটিভ হয়ে যাবে। তো এই বিষয়টা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তার পরবর্তী যদি অষ্টম স্থানে থাকে শুক্র, তাহলে সেম বিপরীত রাজযোগের সূত্র লাগু হবে, কিন্তু সেম সপ্তমপতির অষ্টমে অবস্থান মানে দ্বিতীয় বিয়ের কিন্তু যোগ তৈরি করে দেবে জন্মছকে। বা দ্বিতীয় বিয়ে না হলেও আমি একটুখানি আপনাদেরকে বলে রাখছি, বিবাহের পরে আপনাদের পার্টনারের কারুর না কারুর হেলথ ইস্যু থাকবে, বা আপনাদের দেখবে লাইফে কিছুটা গ্রোথ আপনাদের কমে গেছে, এই প্রবলেমটা বা স্ট্রাগেলটা থাকবে। যদি শুক্রের দশা বা মহাদশা আপনারা পেয়ে যান 100%, সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেম দিতে পারে। যদি শুক্রের সাথে বুধের অন্তর্দশা যখন চলবে, সেটা সব থেকে বেশি প্রবলেমেটিক হবে। তো এই বিষয়টা আপনাদেরকে দেখতে হবে। দাম্পত্যের কারক গ্রহ অষ্টম স্থানে থাকাটা খুব একটা ভালো চোখে দেখা হয় না, এবং যদি শুক্র এই অবস্থানে থেকে পীড়িত হয়ে যায়, তাহলে গুপ্ত রোগ অবধি কিন্তু দিয়ে দিতে পারে, সেক্ষেত্রেও প্রবলেমের জায়গা চলে আসবে। এবং এইখান থেকে যেহেতু সপ্তম দৃষ্টি দ্বিতীয় স্থানে পড়বে, সেদিক থেকে কিন্তু দেখা যাবে যে কোনো না কোনো দিক থেকে আমরা এটা বলতে পারি সপ্তমপতির অষ্টমে অবস্থান, যাদের ধরুন এইরকম টাইপের বিয়ে হয়, যারা সেকেন্ড ম্যারেজ করছে বা যাদের অলরেডি বিবাহ হয়ে গেছে, তাদের ডিভোর্স হয়ে গেছে, তাদের সাথে বিয়ে হচ্ছে, তার জন্য কিন্তু এই যোগটা ভীষণ ভালো। সেক্ষেত্রে এই সপ্তম দৃষ্টি দ্বিতীয় স্থানে আপনাদেরকে শ্বশুরবাড়ির সম্পত্তি লাভের জন্য ভীষণ জোরালো একটা যোগ তৈরি করে দেবে, ভীষণ সম্পত্তি লাভের জায়গা কিন্তু তৈরি করে দেবে। সেক্ষেত্রেও কী হচ্ছে, সপ্তমপতি অষ্টমে, তার মানে একটা বিবাহ কেন্দ্রিক নেগেটিভ জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বিষয়টা আপনাদেরকে বুঝে শুনে চলতে হবে। তার পরবর্তী যদি নবম স্থানে থাকে, নবম স্থানে মানে কেন্দ্র ত্রিকোণ রাজ্য করছে, কেন একটা কেন্দ্রের অধিপতি সপ্তম ঘরের অধিপতি নবম স্থানে বসছে, এটা খুবই ভালো যোগ। বিবাহের পরে ভাগ্যান্নতি, কর্মান্নতি সব রকম দিক থেকে ভালো। বিবাহের পরে ধর্মের প্রতি ইন্টারেস্টও তার বাড়বে, কিন্তু চন্দ্রের সাথে তাৎকালিক মিত্রতা আপনাদেরকে দেখে নিতে হবে। চন্দ্রের সাথে তাৎকালিক মিত্রতার অবস্থাতে যদি থাকে শুক্র, এখানে বলো ভীষণ ভালো যোগ। আপনারা জন্মস্থান থেকে দূরে যে কোনো ব্যবসার সাথে যুক্ত হন, কেন নবম দ্বাদশ কানেকশনে খুব ভালো যোগ দেয়। আপনারা নিজের
জন্মস্থান থেকে দূরে চলে যান সেখানেও খুব ভালো ব্যবসার যোগ দেবে, এবং বিবাহের পরে পার্টনারকে নিয়ে কোনো বিজনেস করুন সেটাও আপনাদের জন্য ভীষণ ভালো হবে। তো যদি এক কথায় আমরা দেখি নবম স্থানে শুক্রের অবস্থান খুব ভালো, যদি চন্দ্রের সাথে তাৎকালিক মিত্রতা থাকে ভীষণ ভালো হবে। যদি এখানে বক্রি থাকে তবুও বলবো কিছুটা নেগেটিভ আমি ধরবো না, কিন্তু যদি অস্ত বা মৃত হয়ে যায় সেক্ষেত্রে দাম্পত্য সুখের ক্ষেত্রে প্রবলেম দিয়ে দিতে পারে। পরবর্তী যদি দশম স্থানে থাকে শুক্র, এখানে আমরা জানি যে সপ্তম ঘর শুধুমাত্র দাম্পত্য নয়, আমাদের ব্যবসারও ঘর হয়। তো ব্যবসার অধিপতি যখন কর্মের ঘরে এসে বসবে সেক্ষেত্রে জাতক বা জাতিকা যেই হোক না কেন তাদের মধ্যে কিন্তু খুব পজিটিভলি বিজনেস মেন্টালিটি থাকবে, এবং সেইটাকে যদি তারা ঠিক সঠিকভাবে কাজে লাগাতে পারে সেটা সর্বোচ্চ পজিটিভ তাদের জন্য হতে পারে। এবার সূর্যের সাথে তাৎকালিক মিত্রতা আপনাদেরকে অবশ্যই দেখে নিতে হবে, এবং শুক্রের ডিগ্রিগত বলাবল কতটা স্ট্রং অবস্থাতে আছে সেটাও আপনাদেরকে দেখে নিতে হবে। সেক্ষেত্রে আমি বলবো শুক্র যদি তাৎকালিক মিত্রতা থাকে এবং ডিগ্রিগতভাবে ঠিকঠাক জায়গাতে থাকে তাহলে আপনারা এইরকম কিছু ব্যবসা করবেন যার মাধ্যমে কিন্তু অনেক পজিটিভ ইম্প্যাক্ট বা পজিটিভ গ্রোথ আপনারা লাইফে পাবেন, এবং তার মাধ্যমে যথেষ্ট সাকসেসফুল আপনারা হবেন, এবং আপনাদের ব্যবসা শুধুমাত্র এই দেশ নয় বাইরের দেশের সাথেও যুক্ত হওয়ার চান্সেস জোরালো রকমভাবে থাকবে, যেহেতু দ্বাদশপতি দশমের কানেকশন থাকছে। এবং যে কোনো শৌখিন কর্ম সেটাও তাদের জন্য ভালো, এবং দশমে শুক্রের অবস্থান সূর্যের সাথে তাৎকালিক মিত্রতায় যদি থেকে যায় তাহলে আমি বলবো শুক্র স্ট্রং অবস্থাতে থাকলে আপনারা অভিনয় জগতের সাথে যুক্ত হলেও কিন্তু ভীষণ সাফল্য এনে দেবে। যে কোনো শৌখিন কর্ম করুন, ম্যানেজমেন্টের সাথে যুক্ত হন, সব রকম দিক থেকে আপনাদের কথা সবাই দাঁড়িয়ে শুনবে এবং সেটাকে প্রাধান্য দেবে। অবশ্যই দশমে অবস্থান খুব ভালো। এবার যদি তাৎকালিক শত্রুতায় চলে আসে তখন সেক্ষেত্রে কিন্তু শুক্র পূর্ণ পজিটিভ ফলাফল দিতে পারবে না, এই বিষয়টা আপনাদেরকে দেখতে হবে। তখন কিন্তু দাম্পত্য সুখের ক্ষেত্রে প্রবলেম দিয়ে দেবে। সপ্তম দৃষ্টি যখনই চতুর্থ স্থানে পড়বে সেখানে কিন্তু মাতৃসুখে বাধা, কেননা দ্বাদশপতিও সে হচ্ছে। তো আপনারা আপনাদের সুখের জন্য অধিক পরিমাণে ব্যয় করবেন। চতুর্থ স্থানেও শুক্রের অবস্থানের ক্ষেত্রে আমি এটা হয়তো বলতে ভুলে গেছি, চতুর্থ স্থানেও যখন শুক্র থাকবে যদি খুব নেগেটিভ অবস্থাতে থেকে যায় সেখানেও কিন্তু আপনারা সুখের জন্য অধিক পরিমাণে ব্যয় করে আপনাদের কিন্তু ঋণগ্রস্ত হতে পারে। এই বিষয়টা আপনাদেরকে দেখে কিন্তু খরচাপাতি করতে হবে। তো অবশ্যই আপনাদের লাক্সারিয়াস লাইফের প্রতি ইন্টারেস্ট থাকুক, কিন্তু সেইটা আপনাদেরকে খুব চিন্তা ভাবনা করে করতে হবে। কোনো কারণে যদি শুক্র পীড়িত থাকে তাহলে সেক্ষেত্রে উল্টে আপনারা কিন্তু ভোগের জায়গাতে আপনাদের অধিক পরিমাণ ব্যয় হয়ে যাবে, এই বিষয়টা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তার পরবর্তীতে একাদশ স্থানে থাকে শুক্র। একাদশ হচ্ছে আমাদের ডিজায়ারের ঘর, আমাদের ইচ্ছা পূরণ শখ পূরণের ঘর। আমরা খুব পজিটিভ হিসাবে দেখি একাদশ ঘরকে, কারণ এই কলিযুগে একাদশ ঘরের জন্যই আমাদের সব কিছু। আমরা যা কিছু করছি আমাদের ইচ্ছা পূরণের জন্য করছি, ইনকামের জন্য করছি, কিন্তু একাদশ স্থানে হয়ে যায় শুক্র নিচস্থ। এবার শুক্র যদি বুধের সাথে তার নিজ ভঙ্গ হয়ে যায়, বা শুক্র যদি এই ঘরে বক্রি হয়ে যায়, বা 26 ডিগ্রির পরে গিয়ে বসে, এখন 26 ডিগ্রির পরে গিয়ে বসলেও শুক্র দাম্পত্য সুখের জন্য মৃতপ্রায় হয়ে যাবে, সেক্ষেত্রে প্রবলেম দিয়ে দেবে, সে ডিগ্রিগতভাবে দুর্বল হয়ে যাবে। তাহলে বিষয় হচ্ছে কি, বুধের সাথে তার তাৎকালিক মিত্রতা যদি থাকে কোনো রকমভাবে তাহলে সেক্ষেত্রে বলো শুক্রের এই অবস্থান খুব ভালো। না হলে এইখানে শুক্র নিচস্থ হওয়া মানেই আপনাদের কোনো না কোনো দিক থেকে ভীষণভাবে চারিত্রিক দোষ নির্মাণ করবে, বিপরীত লিঙ্গের প্রতি মানে অধিক পরিমাণে আপনাদের ইন্টারেস্ট বৃদ্ধি করাবে। এবং এইটাও বলবো যদি ভীষণভাবে পীড়িত থাকে আর চন্দ্র যদি খুব দুর্বল হয়ে যায়, এরা কিন্তু নেশাগ্রস্ত হয়ে যেতে পারে, কোনো না কোনো দিক থেকে অ্যাডিক্টেড হয়ে যেতে পারে যে কোনো নেশার প্রতি, এটাও কিন্তু প্রবলেমের জায়গা। এবার শুক্র যদি বক্রি হয়ে যায় বা বুধের সাথে থেকে তার নিজ ভঙ্গ হয়ে যায়, আমি বলবো শুক্রের এই একাদশে অবস্থান আপনাদেরকে সর্বসেরা জায়গাতে নিয়ে যাবে, সর্বোচ্চ পজিটিভ জায়গাতে নিয়ে যাবে। সব রকম ইচ্ছা শখ পূরণ যদি শুক্রের দশা মহাদশা পেয়ে যান আপনারা পাবেন। এবং এখান থেকে সপ্তম দৃষ্টি পঞ্চমের মাধ্যমে সন্তান সুখের জন্য খুব পজিটিভ ইম্প্যাক্ট দেবে। কন্যা সন্তানের যোগ শুক্রের দৃষ্টি তৈরি করে দেয় অনেকাংশে। এবং এইটাও আমি আপনাদেরকে বলবো যে আপনাদের এডুকেশনের জন্য শুক্রের এই দৃষ্টি কিন্তু ভালো। আর যদি কোনো রকম নিজভঙ্গ না হয় তাহলে সেক্ষেত্রে প্রেম সম্পর্কের সমস্যা, এডুকেশনের সমস্যা, প্লাস আপনাদের অধিক চাহিদার জন্য আপনাদেরকে কিন্তু রোগী হয়ে যেতে হবে, প্রবলেম দিয়ে দেবে শুক্রের এইখানে অবস্থান। তো এই বিষয়টা আপনারা কিন্তু অবশ্যই একবার লক্ষ্য করবেন। তার পরবর্তী যদি দ্বাদশ স্থানে থাকে শুক্র, স্বগৃহস্থ গ্রহ, এখানেও রাজযোগ তৈরি হচ্ছে, কিন্তু দ্বাদশ স্থানে শুক্র একমাত্র গ্রহ যে সব থেকে পজিটিভ ফলাফল দেয়, কিন্তু দাম্পত্যের অধিপতি দ্বাদশ স্থানে অবস্থান করছে। তো মেনে নিচ্ছি আমি সে দ্বাদশ ঘরের অধিপতি, সেখানেও বিপরীত রাজযোগের জায়গা চলে আসবে, তবু দ্বাদশে অবস্থান আমি বলবো নর্মাল লাইফের জন্য খুব ভালো শুক্রেরই অবস্থান, কিন্তু দাম্পত্য সুখের জন্য দ্বাদশে শুক্রের অবস্থান প্রবলেম দিয়ে দেবে। যদি একটু 19 বিষয় আপনাদের ডিভোর্সের যোগ্য তৈরি করতে পারে, এবং তার মাধ্যমে দ্বাদশ স্থান যেহেতু আমাদের জেল যাত্রার ঘর, সেই দিকেও কিন্তু সমস্যা চলে আসতে পারে। অতএব আপনাদেরকে খুব চিন্তা ভাবনা করে আপনাদের দাম্পত্য জীবনকে কাটাতে হবে। যদি সেই কন্ট্রোলটা আপনারা আনতে পারেন, আপনাদের যদি চরিত্রকে কন্ট্রোল করতে পারেন, স্ট্রং করতে পারেন, তাহলে বলবো দ্বাদশে শুক্রের অবস্থান কিন্তু ভীষণ ভালো ফলাফল দেয়, সব রকম দিক থেকে সুখী করবে। কেন দ্বাদশ ঘর মানে ব্যয় অধিক করাবে শুক্র, এবং আয়ের রাস্তাটাও কিন্তু শুক্র তৈরি করে দেবে কোনো না কোনো দিক থেকে। তো এই বিষয়টা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, না হলে কিন্তু শুক্রের দ্বাদশ অবস্থানকে খুব পজিটিভ ধরা হবে। এবার যদি আপনারা দেখেন আপনার জন্মস্থান থেকে দূরে বিয়ে করার যোগ তৈরি হতে পারে, সেখানে গিয়ে বিয়ে করুন, সেখানে গিয়ে সেটেল হন, সেটাও কিন্তু ভালো হয়ে যায়।
আর একটা বিষয় আমি বলতে ভুলে গেছি, দশম স্থানে যদি শুক্র অবস্থান করে অবশ্যই আপনারা কর্ম করুন, যথেষ্ট পজিটিভ করুন। যদি কোনো রকম 2 নম্বরই কর্মের সাথে আপনারা যুক্ত হন সেক্ষেত্রে দ্বাদশের দশমে অবস্থান ফেঁসে যাওয়ার কিন্তু জোরালো চান্সেস চলে আসে, তখনও কিন্তু জেল যাত্রার যোগ তৈরি করে দেয় দ্বাদশপতির দশমে অবস্থানের ক্ষেত্রে। এই বিষয়টা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, সোজা পথে চলতে হবে, না হলে কিন্তু প্রবলেম দিয়ে দিতে পারে। এখন যদি আমরা রত্ন নিয়ে আলোচনা করি, দেখুন রত্নের বিষয়টা আমি একদমই না বলবো না, একটা বিষয় তো আমি বলবো, আমার ভিডিও দেখুন, যাই দেখুন, যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করে তবেই বৃশ্চিক লগ্ন সাপেক্ষে শুক্রের রত্ন ধারণ করবেন। না হলে কিন্তু শুক্র যদি ধরুন তাকে স্ট্রং করতে গিয়ে এইরকম হয়ে গেল, আপনারা শুক্র কিন্তু ভোগ বিলাসের কারক গ্রহ। আমি একটা বিষয় আপনাদেরকে বলতে পারি, যদি চতুর্থ স্থানে থাকে শুক্র ভীষণ দুর্বল হয়ে যায়, পঞ্চম স্থানে শুক্র যদি থাকে সেখানে যদি ভীষণ দুর্বল হয়ে যায়, এবং যেই ঘরে বসে আছে ধরুন বৃহস্পতির সাথে তাৎকালিক মিত্রতা থাকতে হবে তবেই আপনারা শুক্রের রত্ন পড়তে পারবেন। এখন দেখা গেল যে কোনো ঘরে শুক্র দুর্বল আছে, রাহু যুক্ত হয়ে আছে, সেক্ষেত্রেও আপনাদেরকে শুক্রের রত্ন পরিয়ে দেওয়া হয়েছে, এ কিন্তু আপনাদেরকে ভোগী করে দেবে। তখন কিন্তু জীবনের যে সোজা পথটা সেই পথটা আপনারা দেখতে পাবেন না, সবসময় ইলিউশন দেখবেন। তাহলে এই বিষয়টার জন্য আমি আপনাদেরকে বলছি, নবম স্থানে থাকলেও যদি চন্দ্রের সাথে তাৎকালিক মিত্রতা থাকে আপনারা রত্ন ধারণ করতে পারেন। দশমের ক্ষেত্রেও প্রযোজ্য, যদি তাৎকালিক মিত্রতা থাকে তাহলে সেক্ষেত্রেও রত্ন ধারণ করতে পারেন। বাদবাকি ঘরের ক্ষেত্রে আমি বলবো আপনারা যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করে তারপরে আপনারা রত্ন ধারণের দিকে যান। এবং 100% যদি শুক্রের মহাদশা আপনারা পেয়ে যান, শুক্রের মন্ত্র পাঠ করুন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, মা ভগবতীর আরাধনা করুন, এবং এর সাথে অবশ্যই মহিলাদের সম্মান করুন। যত মহিলাদের সম্মান করবে, যত বাড়িতে আপনাদের মহিলা আছে তাদেরকে সম্মান করবে, তত আপনাদের জন্য ভালো। এবং যে কোনো ফিমেল দেবতা যার মন্দির আপনার বাড়ির আশেপাশে আছে, ন্যাচারালি মা কালীর মন্দির তো 100% আপনি পেয়ে যাবেন, সেই মন্দিরে প্রত্যেক শুক্রবার যান, গিয়ে পুজো দিয়ে আসুন। সেটা আপনাদের জন্য, সাদা জামা কাপড় পরে যান, সেটা আপনাদের জন্য সর্বোচ্চ ভালো হবে। সাদা জামা কাপড় দান করুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। তো এই ছিল শুক্রের অবস্থান নিয়ে আলোচনা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি সাপেক্ষে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।